মাধ্যমিক এবিডি টেস্ট পেপার পেজ নম্বর 193 194 অর্থাৎ সেট নম্বর 6 এমসিকিউ একের দাগের অঙ্কটি 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার কত হবে? তাহলে এখানে দেওয়া আছে পি মানে আসল দেওয়া আছে কত 300 টাকা, সময় টি সমান দেওয়া আছে 5 বছর এবং সুদ আয় সমান দেওয়া আছে 165। তাহলে আমি একটা ফর্মুলা জানি, আই সমান পি টি আর বাই 100 সমান আয়ের মান হচ্ছে 165 সমান পি এর মান হচ্ছে 300, টি এর মান হচ্ছে 5 ইন্টু আর এর মানটা জিজ্ঞেস করেছে সুদের হার নির্ণয় কত। এটা 0 0 ক্যান্সেল ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়াল টু 165/3 গুণিত 5, কাটাকাটি করলে 3 5 15, 3 5 15, 5 11 55, সুতরাং কত পার্সেন্ট? 11%। কত নম্বর অপশন? অপশন নম্বর হচ্ছে ডি, অপশন নম্বর ডি। এরপরে দুইয়ের দাগের অঙ্ক, দুইয়ের দাগের অঙ্কটি দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে একটি বি শূন্য হওয়ার শর্ত কত? একটি বি শূন্য হওয়ার শর্ত আমরা জানি তো, সি সমান 0, কনস্ট্যান্ট টার্ম যেটা থাকে সেটা সমান 0 করে দিলেই আমাদের একটি বি শূন্য অবশ্যই হবে, অর্থাৎ অপশন নম্বর সি। 3 নম্বর, এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ ও বি সি প্লাস কোণ বি এ সি এর মান কত? তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করা যাক। এ বি সি পরিকেন্দ্র ও, এ ও সিটা যুক্ত করতে হবে, ঠিক আছে। এখন এই যে কোণ ও বি সি মানে এই কোণটা এবং এই কোণটার সমষ্টি বি এ সি সমষ্টিটা কত হবে? সুতরাং আমরা কাজ করি, পরিধিস্থ কোণটা আমরা ধরি কোণ বি এ সি সমান হচ্ছে ওয়াই ডিগ্রি, এটা ধরছি। আর একটা কি ধরা যাবে না, কোণ ও বি সি সমান হচ্ছে কোণ ও সি বি সমান হচ্ছে এক্স ডিগ্রি। অতএব কোণ বি ও সি এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কি কোণটা হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু ওয়াই, এটা হচ্ছে 2 ইন্টু ওয়াই, এটার মান এগুলোর মান জানা আছে। তাহলে ত্রিভুজ বি ও সি থেকে কি পাবো না, এইগুলোর সমষ্টিটা অর্থাৎ এক্স ডিগ্রি 2y ডিগ্রি প্লাস এক্স, এগুলো হচ্ছে এটার মান হচ্ছে এক্স, এটার মান হচ্ছে এক্স আর এটার মান হচ্ছে 2y ধরে নেওয়া হয়েছে, সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কত হয়? এক্স 2x প্লাস 2y সমান হচ্ছে 180, বা এক্স প্লাস ওয়াই কত হবে? 180/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্স কোণটা ছিল ও বি সি আর ওয়াই কোণটা ছিল বিএসি, বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে 90 ডিগ্রি, অপশন নম্বর বি, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে 4 দাগের অঙ্কটি, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটা প্লাস আছে, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? 4 নম্বর, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1/cos থিটা প্লাস 1/sin থিটা, মানে নিচটাতে সাইন, এই সাইন স্কোয়ার থিটা হবে, সব স্কোয়ার আছে। এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাহলে এখানে উপরটাতে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/sin স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, মানে হচ্ছে উপরটা 4 দিয়ে গুণ করে নিচেরটাকে 4 দিয়ে গুণ করে দেওয়া যাক, ফর্মুলা করতে হবে। তাহলে 4/2 ইন্টু সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার, একটা ফর্মুলা কাজে লাগছে এখানে, এখানে অংশ কোণ বলে একটা চ্যাপ্টার আছে, সেই ফর্মুলাটা কাজ করছি।
এখানে একটা ফর্মুলা ছিল 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আর যেহেতু হোল স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে এর বৃহত্তম মান কখন পাওয়া যাবে, মানে এর ক্ষুদ্রতম মান পাওয়া যাবে যদি সাইন থিটাটা বৃহত্তম হয়, সাইন থিটা বৃহত্তম হয়, সাইন 2 থিটা, এখানে 2 থিটা, ঠিক আছে। এখন এর মান ক্ষুদ্রতম হবে যখন সাইন 2 থিটা বৃহত্তম। দেখো সাইন 2 থিটার বৃহত্তম মান কত, নো 1, ঠিক আছে। বৃহত্তম মান অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু 4/1 মানে হচ্ছে কত, গ্রেটার দেন ইকুয়াল টু 4। সুতরাং এর ক্ষুদ্রতম মান 4 হবে এবং বৃহত্তম মান 4-এর থেকে আরও অনেক বেশি হতে পারে, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম মান হচ্ছে 4, অপশন নম্বর এ, ক্ষুদ্রতম মান হচ্ছে 4। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, 5-এর দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে দুটি গোলক আছে, গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ধরি গোলক দুটির ব্যাসার্ধ, ধরি গোলক দুটির ব্যাসার্ধ সমান R1 ও R2 একক, ঠিক আছে। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতেই পারি বক্রতলের ক্ষেত্রফল 4πr1 স্কোয়ার ইজ টু 4πr2 স্কোয়ার, আয়তন অনুপাত জিজ্ঞেস করেছে, সমান 1:4 বা R1 স্কোয়ার অনুপাত R2 স্কোয়ার সমান হচ্ছে 1 স্কোয়ার অনুপাত 2 স্কোয়ার। তাহলে হচ্ছে R1 ইজ টু R2 সমান হচ্ছে 1:2। আয়তন অনুপাত কিউ করলে হয়ে যাবে, অতএব R1 কিউব অনুপাত R2 কিউব সমান হচ্ছে 1 তার হোল কিউব অনুপাত 2 তার হোল কিউব মানে হচ্ছে 1:8, 1:8 হয়ে যাবে অ্যান্সার, 1:8। কত নম্বর অপশানে থাকছে 1:8, অপশান নম্বর বি, অপশান নম্বর বি, ঠিক আছে। এর পরের অঙ্ক হচ্ছে কি 6-এর দাগের অঙ্ক, 6-এর দাগের অঙ্ক হচ্ছে 10, 20, 11, 13, 15, 17, 19 তথ্যে 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি কত পাবে। যদি 17টা থেকে যায়, এই যে 4 নম্বর, এই 6 নম্বরটা, যদি 17 থাকে তাহলে 17 থাকলে n সমান হচ্ছে কত, 1 2 3 4 5 6 7, 7 অযুগ্ম, তাহলে মধ্যমা সমান কত হয়, এই 7 + 1/2 তম পদ মানে হচ্ছে 4তম পদ, 4তম পদ কত, 4তম পদ হচ্ছে 13, 4তম পদ 13। 7 না, এই 17 না থাকলে n সমান হবে 6, এত মধ্যমা 6/2 ও 6/2 + 1 + 1তম পদের গড় মানে হচ্ছে 3 ও 4তম পদের গড়। 3তম পদ কত, 3তম হচ্ছে 11 আর 4তম হচ্ছে 13, তাহলে হচ্ছে 11 + 13/2 সমান হচ্ছে 4 2 24/2 মানে হচ্ছে 12। এতে মধ্যমা বৃদ্ধি, মধ্যমাটা এইটা হবে, -13 আগে ছিল অর্থাৎ -1, এটা -1 হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর কততে আছে, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর ডি, ঠিক আছে। এরপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো হবে। এই যে 2-এর দাগের 1-এর যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি করছি, বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত, ঠিক আছে। তাহলে প্রথম পি হচ্ছে কত, প্রথমত পি হচ্ছে আসলটা দেওয়া আছে 10,000 টাকা এবং আর দেওয়া আছে 10%,
ঠিক আছে, আর সময় টি সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে সুদটা বের করব, সুদ আই সমান PTR/100, মানে পি হচ্ছে 10,000 গুণিত 10 বাই 100, এটা গুণিত একটা 1 হবে, এটা দুটো শূন্য ক্যান্সেল, মানে 1 2 3, তিনটা শূন্য অর্থাৎ 1,000 টাকা সুদ। এত সুদ আসল, এই যে সুদ আসল দ্বিতীয় বছরে এটা, এই যে সুদ আসল দ্বিতীয় বছরে এটা শুধু আসল হিসাবে কাজ করবে। তাহলে কত, 1 2 3 4 প্লাস 1 2 3 মানে হচ্ছে 1 2 3 11,000 টাকা। এইটা হচ্ছে সুদ আসল। অতএব এখন আসল হচ্ছে, এখন আসল দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল পি সমান হচ্ছে 11,000 টাকা, টি সমান 1 বছর, আর সমান 10%। তাহলে সুদটা কত হবে, এই সুদটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এই সুদ সমান চক্রবৃদ্ধি সুদ বলছি, এই সুদটা কত হবে, গুণিত 10 গুণিত 1/100, এটা ক্যান্সেল, 1100 টাকা। ঠিক আছে, এই 1100 টাকায় হচ্ছে চক্রবৃদ্ধির সুদটা, এই সুদটা হচ্ছে অ্যান্সার 1100 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে 1100 টাকা। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে 2-এর দাগের অঙ্ক, এক্স ভেরিয়েশন ওয়াই জেড, ওয়াই ভেরিয়েশন এ বি স্কোয়ার এবং জেড ভেরিয়েশন বি/এ হলে এক্স ভেরিয়েশন কত হবে। তাহলে এক কাজ করা যাক, এক্স ভেরিয়েশন ওয়াই জেড যেটা দেওয়া আছে সেখান থেকে K1 বের করি, এক্স ইকুয়াল টু K1 ওয়াই জেড একটা, ওয়াই ভেরিয়েশন এ বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু K2 এ বি স্কোয়ার, তারপরে হচ্ছে কি জেড ভেরিয়েশন বি/এ বা জেড ইকুয়াল টু K3 বি/এ। তাহলে ওয়াই জেডের মানটা বসানো হবে কোথায়, এক এই যে, এতে হবে এক্স ইকুয়াল টু K1, ওয়াইয়ের মান হচ্ছে K2 এ বি স্কোয়ার, ওয়াই এবং জেডের মানটা হচ্ছে K3 বি/এ। এবারে কত হবে, K1 K2 এ ক্যান্সেল, বি কিউব, এতএব এক্স ভেরিয়েশন বি কিউব, এইটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ এখানে বি কিউব হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 3 নম্বর দাগের অঙ্কটি, 3 নম্বর দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, বৃত্তের কোনো বেসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর ডেশ হবে, না কোনো একটা বৃত্ত আছে, দেখো বৃত্তটা হচ্ছে এই টাইপের হবে, তো বেসটা হচ্ছে এইটা, আমি ধরছি বেস এইটা। ঠিক আছে, এখন এই বেসের প্রান্তবিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয়, এই যে এরা কি হয় না পরস্পর সমান্তরাল হয়ে যায়, পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে অ্যান্সার সমান্তরাল, সমান্তরাল। এবারে 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্ক হচ্ছে 22 ডিগ্রি 30 সেকেন্ড, 22 ডিগ্রি 30 সেকেন্ড কোণটির বৃত্তীয় মান হচ্ছে π/k। তাহলে এর বৃত্তীয় মান বের করি, এর বৃত্তীয় মান যদি বের করতে হয় তাহলে কত হয়, 22 ডিগ্রি প্লাস 30/60, এটা ডিগ্রিতে গুণিত π/180 দরকার, তবে তো আমাদের এটা হচ্ছে বৃত্তীয় মানে যাবে। তাহলে কত হয়, 22 প্লাস 1/2, এটাকে আমরা π/180 দিয়ে গুণ করে দিয়েছি, বৃত্তীয় মান মানে হচ্ছে 45/2 গুণিত π/180, কাটাকাটি করলে এটা হচ্ছে 5, এই 4 হবে, 4 মানে π/8। তাহলে এইটা সমান π/8 সমান হচ্ছে π/k, তাহলে k সমান কত, 8, কে এর মান পাওয়া গেল 8, তাহলে কে এর মান পাওয়া যাচ্ছে 8। ওকে, এরপরে 5-এর দাগেরটা অঙ্কটা এখানেই হয়ে যাবে, এখানে করছি, একটি সমকোণী চৌবলের কোণের সঙ্গে 4টি হবে, কোণের সঙ্গে 4। ঠিক আছে, তারপরে 6-এর দাগের অঙ্কটি কি আছে, 6-এর দাগের অঙ্কটিতে বলছে 6 নম্বর, 6-এর দাগের অঙ্কটিতে বলছে প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যৌগিক গড়, প্রথম 5টি তাহলে হচ্ছে 1 3 5 7 9, কতগুলো সংখ্যা হলো, সংখ্যা হচ্ছে এখানে 5টি।
5, তাহলে গড়টা পাওয়া যাবে এক্স বার সমান বের করছি 7 3 10 10 25 বাই 5 মানে হচ্ছে 5, অ্যান্সার হয়ে যাবে 5। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখা যাক কী কী দেওয়া আছে। সত্য মিথ্যার দাগের একের অঙ্কটি, কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত হচ্ছে 2:3। তাহলে আমরা ধরো এই অমলের মূলধন ধরে নিই যাক, অমলের মূলধন সমান হচ্ছে এক্স টাকা। তাহলে কমলের মূলধন কত হবে? কমলের মূলধন সমান হচ্ছে এক্স গুণিত 1.5 মানে হচ্ছে 3x/2 টাকা। এরপরে হচ্ছে কমল অনুপাত অমল মূলধন অনুপাতটা, এত কমল ও অমলের মূলধনের অনুপাত সমান কমলের ক্ষেত্রে 3x/2 ইজটু অমলের ক্ষেত্রে x মানে হচ্ছে 3/2 1 সমান হচ্ছে 3:2। 3:2 কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 2:3, সুতরাং একের যে অঙ্কটা সেটা হচ্ছে মিথ্যা। একের অঙ্ক হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, এবারে 2-এর দাগের অঙ্কটিতে যাই। √3 - 2 এর অনুবন্ধীকরণে এর যোগফলটা, অর্থাৎ √3 - 2 এর অনুবন্ধীকরণের যোগফল বলেছে। অনুবন্ধী হলে রুটের আগের সাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে, অনুবন্ধী মানে রুটের আগের সাইন চেঞ্জ মানে হচ্ছে -4, সুতরাং এটা সত্য। এটা হয়ে গেল সত্য। এবারে 3 নম্বর হচ্ছে কি, ABCD রম্বসের দুটি কোণ আছে AB এবং BD। তাহলে রম্বসটা অঙ্কন করতে হবে। ABCD কর্ণ যার AC এবং BD দুটি কর্ণ হলে বলছে এইটি সমান এইটা হবে। ঠিক আছে, AC² + BD² মানে দুটি কোণের সমষ্টি 2 × AB² বলছে। ঠিক আছে, দেখা যাক। এখন আমরা এক কাজ করি, ত্রিভুজ AOB থেকে পাই, দেখা যাক কি পাওয়া যায় এখানে। তাহলে এই ত্রিভুজটা থেকে যদি পাওয়া যায় তাহলে অতিভুজ হচ্ছে AB, তাহলে AB² সমান OA² + OB² এটা পাওয়া যায়। আর OA মানেটা হচ্ছে কি, এটা মধ্যবিন্দু, তাহলে AC/2 তার হোল স্কোয়ার প্লাস OBটা হচ্ছে BD/2 তার হোল স্কোয়ার হয়েছে। তাহলে কত হয়, AC²/4 প্লাস BD²/4। তাহলে এখান থেকে বলতে পারি 4টা লসাগু করলে 4টা দিকে গুণ হয়ে যাবে। AB² = AC² প্লাস BD² হবে। কিন্তু আমাদের এইটা 2 × AB² আছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে 4 × AB², সুতরাং এটাও মিথ্যা হয়ে যাবে। এটাও মিথ্যা, মানে 3 নম্বরটা মিথ্যা হয়ে যাচ্ছে। যে বিবৃতি দেওয়া আছে সেই বিবৃতি মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, এরপরে 4-এর দাগের অঙ্কটিতে যাব। 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের যে অঙ্কটি দেওয়া আছে 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি করে করে আমাদের 89 ডিগ্রি পর্যন্ত আছে, কিন্তু এর মান বলছে 0। কী করে 0 হবে? কারণ 90 ডিগ্রি যদি থেকে যায় এখানে তাহলে 0 হওয়ার কথা, কিন্তু এখানে 90 ডিগ্রি যেহেতু নেই, সুতরাং এটা 0 হবে না। ঠিক আছে, এটা 0 হবে না, সুতরাং এটা মিথ্যা। এটাও মিথ্যা। 5 নম্বর, একই ভূমি এবং একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং চোঙের আয়তনের অনুপাত 1:3 হলে 1:3 হবে। দেখা যাক 1:3 হয় কি না। মানে একই উচ্চতা এবং একই ভূমি মানে ব্যাসার্ধ দুটোরই সমান, তাহলে চোঙের ক্ষেত্রে আয়তন 1/3 πr² × h অনুপাত πr² × h। তাহলে πr² ক্যান্সেল, 1/3 1 মানে হচ্ছে 1:3। তাহলে 1:3 হয়ে যাবে অনুপাতটা, সুতরাং এটা সত্য। 5 নম্বরটা হচ্ছে সত্য।
এরপরে ছয়ের দাগের অঙ্কটি, ছয়ের দাগের অঙ্কটি কী দেওয়া আছে, কোনো তথ্যের সংখ্যাগুলো মান একটির বেশি হতে পারে, একটির বেশি হতে পারে, ঠিক আছে, এটা সত্য হয়ে গেল, এটা হচ্ছে সত্য, 6 নম্বরটা হচ্ছে সত্য, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কগুলো, অর্থাৎ মার্ক 2, ঠিক আছে, মার্ক 2 এর অঙ্কগুলো করব। এখানে মার্ক 2 এর অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো করা যাক। 4-এর দাগ, 4-এর দাগের 1-এর অঙ্কটি, 1-এর অঙ্কটি কী দেওয়া আছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা হলে আফতারের মূলধন কত, ঠিক আছে। তাহলে আফতারের মূলধনটা কত হবে, তাহলে এক কাজ করে যাক, আফতারের মূলধনটা আমরা ধরে নিই x টাকা, ধরি আফতাবের মূলধন x টাকা, ঠিক আছে, আফতাবের মূলধন হচ্ছে x টাকা। এরপরে আর কার মূলধনটা দিয়ে আছে, তাহলে এটা দেওয়া হয়েছে, অতএব রাজীব ও আফতারের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান 6000 অনুপাত x। তাহলে এইবারে শর্তানুযায়ী দিয়ে দিবে, শর্তানুযায়ী করা হবে, কারণ কি না, শর্তানুযায়ী কখন হবে, যেহেতু এখানে এই রাজীবের মোট লাভটা পাওয়া গেছে, রাজীব কত টাকা ভাগ পাচ্ছে না 900 টাকা লাভ হলো রাজীবের, সুতরাং এটা লভ্যাংশ, আর মোট লভ্যাংশ দেওয়া আছে 1500। এবার রাজীবের আনুপাতিক ভাগেরটা কত হবে না 6000 বাই 6000 প্লাস x সমান এইটা হচ্ছে 900, ঠিক আছে, বা 6000 প্লাস x সমান 900, দুটো আর দুটো ক্যান্সেল, 3 3 9, 3 5 15, 3 2 6, এটা মানে 5 2 10, 10,000 টাকা, এখানে 10,000 থাকছে, অতএব x সমান কত হবে না 10,000 মাইনাস 6,000 সমান হচ্ছে 4,000 টাকা। এই টাকাটা হচ্ছে আফতারের মূলধন, ঠিক আছে, এইটাই হয়ে যাবে অ্যান্সার, এক্স যেটা পাওয়া গেছে, ঠিক আছে। এরপরে 2-এর দাগের যে অঙ্কটি আছে, 2-এর দাগের অঙ্কটি দেওয়া আছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা ধরি আসল সমান p টাকা, আসল সমান p টাকা, সুদ আয় সমান 1 টাকা, আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5% মানে সুদের হার, আর সমান 5%, সময় টি সমান মাসিক বলেছে অর্থাৎ 1/12 বছর, এখানে ফর্মুলাটা করলেই হয়ে যাবে, আয় সমান হচ্ছে পিটি আর বাই 100, মানে পি হচ্ছে আয়টা 1, পি হচ্ছে পিএই, টি হচ্ছে 1/12 গুণিত আর হচ্ছে 5/100, 5 20 100, তাহলে পি সমান কত হবে 12 2 24, 240 টাকা, এটা হয়ে যাবে আসল, ঠিক আছে, 240 টাকা হয়ে যাবে অ্যান্সার। এবার 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে না x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো, x ও y এর ধনাত্মক মান, সুতরাং এটা ক্রমিক যেহেতু সমানুপাতি, সুতরাং x/12 সমান হচ্ছে 12/y সমান হচ্ছে y/27, প্রথমে আমরা সেকেন্ড টার্মটা থেকে পাই x/y সমান হচ্ছে y/27, ঠিক আছে, বা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 12 × 27, বা ওয়াই সমান √12 × 27 মানে হচ্ছে 4 × 3, 3 4 12, 27কে 3টা 3 ভাঙা যায় 27, ঠিক আছে, তাহলে হচ্ছে একটা 4টা 2 হিসেবে বেড়ে হলো, আর এটা হচ্ছে 3 × 3 মানে হচ্ছে 3 3 × 9 = 18, তাহলে ওয়াইয়ের মান পাওয়া গেল 18, একটা ধনাত্মক মান নিয়েছি।
এরপরে হচ্ছে প্রথম দুটোকে নিয়ে কাজ করি। x/12 সমান হচ্ছে 12/y, বা x/12 সমান হচ্ছে 12/18, বা হচ্ছে x সমান হচ্ছে 12 × 12/18। এটা হচ্ছে 6 দিয়ে 3 6 18, 6 দুগুণে 12, এটা 3 4 12, 4 দুগুণে 8, অর্থাৎ x এর মান হচ্ছে 8। এটা হয়ে যাবে অ্যান্সার। একটা y এর মান 18, x এর মান 8। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা পরের যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটিতে। 4 নম্বর কোশ্চেনটি দেখা যাক কী আছে। 4 নম্বর বলছে √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড় যুক্তি দিয়ে লেখো। ঠিক আছে, তাহলে √15 প্লাস √3টা দেখা যাক। √15 প্লাস √3 এটাকে আমরা বর্গ করে দিই, তাহলে কত হবে? বর্গ করলে এটা হচ্ছে 15 হবে, প্লাস এটা 3 হবে, প্লাস 2 × √15 × √3, এটা হচ্ছে 18 হয়ে যাবে, প্লাস 2 × √45 মানে হচ্ছে 18, প্লাস √3 বেরোবে, 3 3 9 হিসেবে একটা 5 থাকবে, মানে হচ্ছে 18 প্লাস 6 √5 একটা পাওয়া গেল। এরপরে যেটা হচ্ছে √10 প্লাস √8, এটা তার হোল স্কোয়ার যদি করা হয়, এটা হচ্ছে 10 প্লাস 8 প্লাস 2 √10 × √8 মানে হচ্ছে 18 প্লাস 2 √80, 5 16 80 মানে হচ্ছে 18 প্লাস 2 × 4 √5 সমান হচ্ছে 18 প্লাস 8 √5। তাহলে এদের মধ্যে কোনটা বড়? না 18টা তো মিলে গেছে, সবচেয়ে বড় হচ্ছে 8টা, তাহলে 8 বড়। অতএব 8 বড় বড় 6 থেকে, অতএব বৃহত্তম কোনটি? বৃহত্তম হলো হচ্ছে √10 প্লাস √8, এটা হচ্ছে বৃহত্তম। ঠিক আছে, এরপরে 5-এর দাগে চলে যাব। 5 নম্বর দাগের যে অঙ্কটি আছে সেই 5 নম্বর দাগের অঙ্কটি দেখা যাক। একটি বৃত্তের দুটি যে PQ এবং PR পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে QR এর দৈর্ঘ্য কত? ঠিক আছে, এখন একটা বৃত্ত, সেই বৃত্তে এইভাবে একটা বৃত্ত আছে, এই এটা হচ্ছে PQ, এটা হচ্ছে R, তাহলে PQ এবং PR দুটি যে তারা পরস্পর লম্ব, সুতরাং এটা কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি। হয়েছে, যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এই PQ যদি যোগ করে দেওয়া হয় সেটা সবসময় কেন্দ্র দিয়ে যাবে। যেহেতু কোণ PQ সমান হচ্ছে 90 ডিগ্রি, অতএব কোণ PQ হলো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এটা, ঠিক আছে, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে কিউআরটা কত হবে? কিউআর সমান বেস হবে, বেস। অতএব কিউআর সমান 2 × R সমান হচ্ছে 2R একক, তাহলে বেসটার দৈর্ঘ্য হচ্ছে 2R একক। ঠিক আছে, বেসের দৈর্ঘ্য হচ্ছে 2R একক। ওকে, এবারে 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে দেখতে হবে। এই যে 6-এর দাগের অঙ্ক বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটি বৃত্ত আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা 8, একটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। তো একটা 8 একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আছে, তাহলে এইটা হচ্ছে একটা বৃত্ত, এটা বড়টা করছি আমি, এইখানে যেটা আছে সেটা হচ্ছে ছোট বৃত্তটা। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ঠিক আছে, এইটা ছবিটা একটু অন্যরকম আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এ এবং বি দুটি কেন্দ্র, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ,
এটা হচ্ছে এ বি সির নাম দেওয়া যাক। তাহলে এখানে কি কি দেওয়া আছে প্রদত্ত আমাদের? বড় বৃত্ত যেটা মানে এপি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, আর ছোট বৃত্তের হচ্ছে বি কিউ সমান হচ্ছে 3 সেন্টিমিটার, এটা দেওয়া আছে আমাদের। এবং এবি সমান 13 সেন্টিমিটার। অতএব এবি আর এইদিকে আমাদের কাজ কি, এই কিউসি বা সি কিউ সেম বোর্ডে 13 সেন্টিমিটার। আর একটা হচ্ছে বি কিউ সমান হচ্ছে এসি সমান হচ্ছে এটা 3 সেন্টিমিটার। যদি এটা 3 সেন্টিমিটার হয়, এটা 3, তাহলে এই অংশটার কত হবে? তো পিসি সমান হচ্ছে 8 - 3 মানে হচ্ছে 5 সেন্টিমিটার। পিসি হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, পিসি হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে এখন আমরা এটা একটা ত্রিভুজ পি কিউ সি থেকে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি এইটা হচ্ছে এর উপর লম্ব, ব্যাসার্ধটা সবসময় স্পর্শকের উপর লম্ব 90 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ হচ্ছে সি কিউ। তাহলে সি কিউ স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। এখান থেকে মান সি কিউ হচ্ছে 13 তার হোল স্কোয়ার সমান হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস পিসি হচ্ছে 5 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 169 সমান হচ্ছে পি কিউ তার হোল স্কোয়ার প্লাস 25, তাহলে হচ্ছে পি কিউ তার হোল স্কোয়ার সমান হচ্ছে 169 সমান 25 সমান হচ্ছে 144, বা হচ্ছে পি কিউ সমান হচ্ছে √144 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 6 নম্বর হচ্ছে 12 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এর পরের অঙ্কটা 6 হয়ে গেল। এবারে 7-এর দাগের অঙ্কটা এখানে করেছি। 7-এর দাগের অঙ্কটি যেটা দেওয়া আছে 7 নম্বর হচ্ছে 6 হয়ে গেল 7 নম্বর দেওয়া আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্রমিক 3টি কোণের অনুপাত 1:2:3, দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত কত? একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা কাজ করি, ধরি কোণ এ সমান হচ্ছে এক্স ডিগ্রি, কোণ বি সমান হচ্ছে 2x ডিগ্রি, কোণ সি সমান হচ্ছে 3x ডিগ্রি। তাহলে হচ্ছে এক্স ডিগ্রি, 2x ডিগ্রি, 3x ডিগ্রি। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতেই পারি বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয় তাহলে তাদের যে বিপরীত কোণগুলো থাকে সেগুলো পরস্পর সম্পূরক। সুতরাং x + 3x সমান হচ্ছে 180, বা 4x সমান হচ্ছে 180, বা x সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি। অতএব কোণ বি সমান কত হবে? 2 × 45 সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব কোণ ডি সমান হচ্ছে 180 - 90 মানে হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে দ্বিতীয় কোণ ও চতুর্থ কোণ অনুপাত, দ্বিতীয় কোণ হচ্ছে ডি কোণটা, অর্থাৎ কোণ ডি অনুপাত কোণ বি অনুপাত কোণ ডি। কোণ বি এর মান হচ্ছে 90 অনুপাত ডি এর মানও 90, সুতরাং 1:1 হয়ে যাবে অ্যান্সার, 1:1। এর পরের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর অঙ্কটি হচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে sin² a + sin² b + sin² c এর মান নির্ণয় করো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই যে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, তাহলে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি এখানে, আর কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সিটা কত হবে? 90 - a। ঠিক আছে, সিটার মানটা পাওয়া যাবে। অতএব এখানে যেটা আছে sin² a, মানে কোণ লেখে নেয় আর কি,
এ করেছে সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার সি। তাহলে সাইন স্কোয়ারে যা আছে তাই, প্লাস সাইন স্কোয়ার বি হচ্ছে 90 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সি হচ্ছে 90 মাইনাস এ। তাহলে কত হয় সাইন স্কোয়ার এ প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার। সুতরাং সাইন স্কোয়ার এটা এ হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1, তাহলে 1 আর এটা 1 মানে হচ্ছে 2 অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে 2। এবারে 9 নম্বর দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটি, সাইন 10 থিটা সমান কস 8 থিটা হলে এবং 10 থিটা সূক্ষ্মকোণ হলে সাইন 9 থিটা এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, 9 থিটা অর্থাৎ সাইন 10 থিটা সমান হচ্ছে কস 8 থিটা। এটা কসটাকে আমরা সাইনে যদি ট্রান্সফার করি তাহলে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এতে 10 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, যোগ করলে হচ্ছে 18 থিটা সমান হচ্ছে 90, মানে থিটা সমান 5 18 90, থিটা সমান 5 18 90 5, অর্থাৎ 5 হয়ে গেছে। এত tan 90 ডিগ্রি tan 9 থিটা সমান হচ্ছে tan 9 গুণিত 5 সমান হচ্ছে tan 5 9 45 মানে হচ্ছে 1, তাহলে 1 হয়ে যাবে অ্যান্সার। এবারে 10 দাগের অঙ্কটি করা হবে পরের পেজটাতে 10। ঠিক আছে, 10 দাগের অঙ্ক কি দেওয়া আছে না, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করো। আমরা ধরি ঘনকের বাহু ধরছি, ঘনকের বাহু সমান এ একক, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার বর্গ একক, 6 স্কোয়ার বর্গ একক। এত এখন 50% বৃদ্ধি করছে, মানে এখন ঘনকের বাহু সমান এ প্লাস এ ইন্টু 50/100 সমান হচ্ছে এ প্লাস a/2 মানে হচ্ছে 3a/2 একক, 3a/2 একক সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান, সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার বর্গ একক সমান হচ্ছে 6 ইন্টু 9 স্কোয়ার বাই 4, 2 2 4 3 2 6 মানে হচ্ছে 3 9 27 স্কোয়ার বাই 2 বর্গ একক। ঠিক আছে, এইটা হয়ে গেল 27 স্কোয়ার বাই 2 বর্গ একক। এটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে গেল। এবার কতটা বৃদ্ধি পেয়েছে, এত ক্ষেত্রফল বৃদ্ধি সমান হচ্ছে 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6 স্কোয়ার সমান হচ্ছে 27 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার বাই 2 সমান হচ্ছে 15 স্কোয়ার বাই 2 বর্গ একক, 15 স্কোয়ার বাই 2 বর্গ একক। এই পরিমাণ কি হচ্ছে না, এটা ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে শতকরা বৃদ্ধি, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান হচ্ছে 15 স্কোয়ার বাই 2 বাই, আগে ক্ষেত্রফল কত ছিল না 6 স্কোয়ার গুণিত 100%, তাহলে হচ্ছে 15 স্কোয়ার বাই 2 গুণিত 6 স্কোয়ার গুণিত 100%, কাটাকাটি করতে হবে, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, এখানে 3 2 6 3 5 15 4 25 100 মানে হচ্ছে 125%।
ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। এটা কত দাগের অঙ্কটা গেল? 10 নম্বর। 11 দাগের অঙ্কটা করছি এখন। 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক বলছে আর সেন্টিমিটার দৈর্ঘ্যের বেসের একটি নিরেট গোলক, আর সেন্টিমিটার বেস, ঠিক আছে, নিরেট গোলককে গোলানো হয়েছে, তাহলে গলিয়ে দেওয়ার বাদে যে আর সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে প্রথমত যে বেসটা দেওয়া আছে, তাহলে গোলকের বেস হচ্ছে আর একক, তাহলে ব্যাসার্ধ 2r একক, এই r/2 একক, r/2 একক, r/2 একক। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। আয়তন কত হবে গোলকের ক্ষেত্রে? 4/3 পাই r³ ঘন একক, মানে হচ্ছে 4/3 পাই এটা বাই 8 কিউব ঘন একক। এখন গুলির ব্যাসার্ধই দেওয়া আছে, গুলির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, এটা সবই সেন্টিমিটার ছিল। ঠিক আছে, এটা সবই সেন্টিমিটার ছিল। তাহলে আয়তন, গুলির আয়তন হচ্ছে 4/3 পাই r³। তাহলে কয়টি গুলি হবে? তাহলে গুলির সংখ্যা 4/3 যাকে গোলানো হয়েছে বাই 8 বাই 4/3 পাই r³। 4/3 পাই r³ ক্যান্সেল, মানে হচ্ছে 1/8 এতটি গুলি। মনে হয় কোশ্চেনটা ভুল আছে। আমাদের কীরকম কোশ্চেনটি হবে আমি বলছি। প্রথমে যে গোলক আছে, ঠিক আছে, প্রথমে যে গোলক আছে তার ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে তার আয়তন ভি সমান 4/3 পাই r³। এবং পরে যে গুলিগুলো তৈরি হচ্ছে সেই গুলিগুলোর ক্ষেত্রে বেস দেওয়া আছে, সমান হচ্ছে আর। তো এই ব্যাসার্ধ কত হবে? মানে হচ্ছে r/2 সেমি, এখানে সেমি দেওয়া আছে। আয়তন 4/3 পাই r/2 তার হোল³ ঘন সেমি, সমান হচ্ছে 4/3 পাই r³/8 ঘন সেমি। তাহলে মোট গুলি বা গুলির সংখ্যা, ঠিক আছে, গুলির সংখ্যা প্রথমে 4/3 পাই r³ বাই 4/3 পাই r³/8 কাটাকাটি হয়ে যাবে, 1/8 পড়ে থাকছে, মানে 8টি হবে, এইটি হবে সঠিক। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা ভুলভাল লেখা হয়ে গেছে ওদের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আগের অঙ্কটাও ঠিক আছে, আর যদি এটা দেওয়া থাকতো তাহলে এটাও ঠিক। 12 নম্বর দাগের অঙ্ক। 12 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, কোনো সামেশন দেওয়া আছে, সামেশন i = 1 to n xi - 7 = 12, এবং সামেশন i = 1 to n xi + 3 = 72 হইতে হবে n এর মান কত। প্রথম কাজ হচ্ছে এটাকে রান করাই। সামেশন i = 1 to n xi - 7 সমান হচ্ছে 12, তাহলে কত হয়? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট ডট, বা এটাকে একটু এইভাবে লিখলেও হয়। এটাকে লেখা যাবে x1 - 7 একটা, প্লাস x2 - 7 একটা, প্লাস x3 - 7, এরকম করে করে লাস্টে কত সংখ্যক আছে? xn - 7 = 12। ঠিক আছে, তাহলে এইটাকে যদি লেখা হয়, এক্সগুলো কতগুলো আছে? n সংখ্যক, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, আর এই 7গুলো কত আছে? n সংখ্যক, 7n সমান হচ্ছে 12। তাহলে কত হয়? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn সমান হচ্ছে 12 + 7n। ঠিক আছে, 12 + 7n।
এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি সামেশন i ইকুয়াল টু 1 টু n xi প্লাস 3 ইকুয়াল টু 72। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কত হবে রান করা যাক। x1 প্লাস 3 x2 প্লাস 3, এটা প্লাস দিয়ে যাবে, ঠিক আছে, যেহেতু সামেশন x3 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস xn প্লাস 3 সমান হচ্ছে 72। ঠিক আছে, তাহলে এদের মানগুলো যদি বসানো হয় x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn প্লাস 3n সমান হচ্ছে 72। তাহলে এর ক্ষেত্রে এটার মান দেওয়া আছে 12 প্লাস 7n প্লাস 3n সমান হচ্ছে 72। মান বসানো হয়েছে এই যে এটা প্রথম থেকে এখান থেকে। তাহলে এখানে 10n সমান হচ্ছে 72 মাইনাস 12 মানে হচ্ছে 60 বা n সমান হচ্ছে 6। এইটা হয়ে যাবে অ্যান্সার, n এর মান 6। ঠিক আছে, এইগুলো আমাদের সেট নম্বর 6-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। এত দূরে থাকলো এই ভিডিওটি।